আর আচরণের ক্ষেত্রে যে বলছি, সবাইকে সন্দেহ করতে পারি, ও মনে হয় আমাকে নিয়ে কিছু ভাবছে, ও বোধহয় আমার জীবনে ক্ষতি করে ফেলবে। হ্যাঁ, দূরত্বগুলো তৈরি হচ্ছে, আচরণগত দিক দিয়ে আমি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি। এবং সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবসময় রাখা উচিত, বিকজ আপনি যেটা ভাবছেন সেটাই যে হবে আপনার লাইফে, নট নেসেসারি। সো অপশনস রাখা জরুরি। মানে প্রথমে এটাকে প্রবলেম, মানসিক এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা আতঙ্কিত না হয়ে যাই, যে এই ক্রাইসিস মোমেন্টে কি কি কাজ করলে তার মানসিক স্বাস্থ্য আরো বেটার দিকে যেতে পারে। ক্রাইসিস মোমেন্টেও যদি আমরা অনেক বেশি খোঁজাখুঁজি করা শুরু করি, কোনটা বেটার, কোনটা বেস্ট, কোথায় যাব, সার্চ নয়, বলা হয় কখনো কখনো সময়ের পরিপ্রেক্ষিতে ক্রিয়েট করে ফেলা। ক্রিয়েট মানে কি, আমি অ্যাকশন ওরিয়েন্ট হব, কারণ ওই সময় আমাদের ফিলিং এবং থিঙ্কিং শুধু আমরা চিন্তা চেতনার মধ্যেই রাখি। শুরু করছি আমাদের আজকের মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ঘরমুখ জানালা। আমি রয়েছে আপনাদের সাথে পিয়া জানাতুল, এবং আমাদের সাথে আজকে রয়েছেন মোহাম্মদ মকসুদ মালেক, মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক কনসালট্যান্ট, প্রশিক্ষক ও কাউন্সেলর, মনোবিকাশ ফাউন্ডেশন থেকে। স্যার কেমন আছেন? ভালো আছি, জি আপনি ভালো আছেন? জি ভালো আছি স্যার। এই যে আজকে আমরা কথা বলবো সংকটকালীন সময়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, আমার মনে হয় খুবই যুগোপযোগী একটা টপিক, এবং আলটিমেটলি দেশে যেরকম ক্রাইসিস চলছে, মানুষের মনের মধ্যে যেরকম ক্রাইসিস চলছে বা অনেক দিন ধরেই চলছিল, সব কিছু মিলিয়ে মানসিক স্বাস্থ্য কিভাবে ঠিক রাখা সম্ভব, এবং সাবকনশিয়াস মাইন্ডে হোক বা কনশিয়াস মাইন্ডে হোক, কিভাবে এটার আমরা আরো বেটার দিকে নিতে পারবো। তার যারা দর্শক, আপনারা যারা ভাবছেন যে এটা আবার কি, তাদের জন্য আজকের এই কোয়েশ্চেন স্যারের কাছে, যে সংকটকালীন সময় বা ক্রাইসিস টাইম বলতে আমরা অ্যাকচুয়ালি কোন জায়গাটাকে বুঝি, সোসাইটি এবং ইন্ডিভিজুয়াল বোথ? আমি যদি একটু ভিন্নভাবে বলি, অনেক সময় এটা বলি যে আমার সংকটকালীন সময়টা কখন শুরু হলো। আমি যখন মায়ের ওমে এসেছি, মানে মা এবং বাবার শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যখন জাইগোট তৈরি হয়েছে, আমার জীবনের কিন্তু কিছু সংকট তখনও তৈরি হয়ে গেছে। যেমন ধরে নেন যে অনেকে বলে না যে তুমি অনেক কিছু জেনেটিক্যালি আর্ন করেছো। কখন করেছি? ভালো হলে তো ভালো। এখন মনে করেন বলছে তোমার মা বাবার ডায়াবেটিস ছিল, তোমার হতে পারে, রিস্ক ফ্যাক্টর না? আমি কিন্তু তখনই আর্ন করেছি, তাই না? অথবা একটা বেবি যার সেই মুমেন্টে এমন কিছু ঘটনা ঘটেছে যে শারীরিকভাবে হয়তো তার সুস্থতাটা 100% হবে না, তার মানে কি ওই বাচ্চাটা কি এরকম চেয়েছিল যে আমার একটা সংকট হোক? মানে আমরা যে চাওয়া পাওয়ার যে ব্যবধানটা যখন শুরু হয়, তখনই কিন্তু আমাদের ভিতরে একটা সংকট তৈরি হয়, এবং এই সংকটের সাথে আনুষঙ্গিক আরো অনেক কিছু যুক্ত হয়ে সেটা মনে হয় আমার জীবনের একটা অনাকাঙ্ক্ষিত বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, যেটাই আসলে সেই সময়টাই হচ্ছে আমার জীবনের জন্য একটা সংকটকালীন সময়। সেটা মোমেন্টাম, মানে খুব অল্প সময় হতে পারে, এটা কিন্তু আরো দীর্ঘও হতে পারে। তার মানে চাওয়া পাওয়ার ব্যত্যয়, যা চাই না এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি আমার জীবনের কোনো একটা সময় ঘটে, খুব ছোট হোক বড় হোক, এইটা কিছুটা সময় আমার শরীর, মন, আচরণে নানা ধরনের একটা শৃঙ্খলার বাইরে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করে। হয়তোবা আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, অথবা মনের দিক থেকে প্রচণ্ড ডিপ্রেশন বা অ্যাগ্রেশন হতে পারে, আমার আচরণও কিন্তু বিক্ষিপ্ত হতে পারে। তার মানে ওই সময়টুকুর মধ্যে এই বিষয়গুলো ইফেক্টেড হবে, এবং এই সময়টা আমি ক্যারি করছি যতক্ষণ না পর্যন্ত একটা সেটেল ডাউনে যাচ্ছি। ওই সময়টাই আমাদের সংকটকালীন সময়, এবং এটা কার কখন কিভাবে শুরু হবে এটা আসলে কেউ জানে না। কারণ যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত, কারণ আমরা কি সবকিছু আমাদের মতো করে পাবো, সবকিছুকে আমাদের মতো করে ঘটবে, সেটা তো নয়। ফলে এইটার কিন্তু কোনো গ্যারেন্টি কারো কাছে নাই, কিন্তু ঘটে গেলে অনাকাঙ্ক্ষিত মনে হলে আমার ভিতরে কিছু রিফ্লেকশন আসবে, আসলে আমি বুঝতে পারবো যে এটা নর্মাল লাইফের চেয়ে বাইরে গিয়ে আমি একটা ক্রাইসিস মোমেন্টের মধ্য দিয়ে যাচ্ছি। এবং এটা বয়স বা ওই বিষয়গুলো সেরকম নয়, যে বলেছি জন্ম থেকে শুরু হচ্ছে, আজীবন কিন্তু আমাদের এই ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু পজিটিভ হচ্ছে, বলিয়ে নেওয়া ভালো, যে মানুষের সংকট মোকাবেলার একটা সক্ষমতা স্রষ্টা দিয়েই পাঠায়। খুব কম ক্ষেত্রে আছে যখন আমাদের এটা নিয়ে অনেক বেশি আমরা সাফার করি, তখন আমাদের হয়তো বা প্রফেশনাল হেল্প লাগে। কিন্তু পজিটিভটা বলতে হবে যে সবার মাঝে একটা সক্ষমতা আছে সংকটকে মোকাবেলা করার। যে ব্যক্তির পা নাই, সেও কিন্তু খুব সুন্দর করে জীবন হয়তো বা তার মতো করে একটা সময় পর্যন্ত সে পার করে দিচ্ছে, বা যে ব্যক্তির একটু পায়ে ব্যথা করছে, সে হয়তো বা ওইটা ম্যানেজ করতে পারছে না, সে হয়তো হাঁটতে পারছে না বা হুইল চেয়ারের শরণাপন্ন হচ্ছে বা হচ্ছে। স্যার, এই যে কেউ ডিল করতে পারছে, কেউ ডিল করতে পারছে না, এবং আপনি একটা কথা বলছেন সেটেল ডাউন যতক্ষণ না হচ্ছে। স্যার, মাঝে মাঝে তো এরকম হয়, এই সংকটকালীন সময়টা অনেক বড় সময়ের জন্য থাকে, সেটেল ডাউন করা চাইলেও সম্ভব হচ্ছে না। তো স্যার, সেইখান থেকে এই সেটেল ডাউন করার আগ পর্যন্ত একটা মানুষ কিভাবে এই সংকটটাকে মোকাবেলা করতে পারে? হোয়াটস ইউর টিপস? প্রথম কথা হলো কি, তাকে বুঝতে হবে যে তার সংকটের ফলে আসলে তার ভিতরে ব্যক্তি হিসাবে কি
রিয়াকশন তৈরি করছে। প্রথম যদি মনে করেন যে খুবই নর্মাল, অনেকের হয় যে সংকটকালীন সময়ে তার ঘুম নষ্ট হয়ে গেছে, ঘুমাতে পারছে না, বারবার একটা মেমোরি মনে আসতেছে, কোনো একটা লস, কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা সমস্যা, তাই না? তাকে বুঝতে হচ্ছে যে তার ঘুমটা প্রবলেম হচ্ছে। কেউ আছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে খেতে পারে না, বলে আমি খেতে পারছি না, তাই না? তার মানে তো এটা একটা ফিজিক্যাল কন্ডিশন তৈরি হয়েছে, তাই না? তাহলে তার কোথায় ফোকাস করতে হবে? নিশ্চয়ই তার ঘুম এবং খাবারের একটা দৈনন্দিন প্রতিদিনের যে একটা রুলস আছে সেটাকে তো অন্তত ফোকাস করতে হবে। কেউ কেউ ভাবছে যে আমার ঘুম হচ্ছে, অতিরিক্ত ঘুম হচ্ছে, অথবা মেজাজটা প্রচন্ড খিটমিটে। রিয়াক্টেড হচ্ছে, খিটমিটে হয়ে গেছে, হ্যাঁ, তার মাঝে একটা বিষণ্ণতা ভর করছে। তার মানে এটা তো তার মনের বিষয়। সম্পর্কগুলো যেন কেমন লাগছে, জীবনটা অর্থহীন, মনে হয় মরে গেলেই ভালো। তার মানে তার এই সংকটকালীন সময়ে এই প্রভাবটা কিন্তু অনেক বেশি হয়তো বা তার মনে ফেলেছে, আরেকজনের শরীরে ফেলেছে। কেউ কেউ দেখলো যে তার এই সংকটের ফলে মানুষ তাকে গ্রহণ করতে পারছে না, কারণ সে প্রচন্ড অ্যাগ্রেসিভ, অথবা একদম চুপচাপ হয়ে আইসোলেটেড হয়ে গেছে। তার মানে আচরণের সেই জায়গাটায় সে, তাহলে তো তার ওইখানে খোঁজ নিতে হবে। কেউ দেখলো যে অনেক বেশি সে ইফেক্টিভ ছিল, প্রচন্ড রকম তার প্রাণশক্তি ছিল, কিন্তু সে মনে করছে এই সংকট আমাকে দিয়ে বোধহয় হবে না, আমি বোধহয় পারবো না, এই সংকট বোধহয় আমাকে শেষ করে দিবে। তার মানে কি, তার বিশ্বাসের ক্ষয় হয়েছে। আবার কেউ কেউ কিন্তু বলে নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, এই কারণে আমার জীবনে এসছে। তার মানে তার বিশ্বাসের ক্ষয় হয়েছে। এখন যদি সে শরীর, মন, আচরণ নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত হয়ে বিশ্বাসের বিল্ড আপ না করে, তাহলে কিন্তু তার এই জায়গাটা ক্ষতিগ্রস্ত। আর কেউ কেউ আছে একদম প্রোডাক্টিভ লেস হয়ে যায়। মানে আমরা বলছি না যে শুধু কাজই প্রোডাক্টিভিটি, সেটা না। দৈনন্দিন আমি খাওয়া দাওয়া, ঘুম সব কিছু নষ্ট করি। একটা বাচ্চা কারোর সাথে মিশছে না, সারাক্ষণ হয়তো বা খিটমিট করছে, তার এই প্রোডাক্টিভিটিটা নষ্ট হয়ে গেছে। তাহলে দেখেন, সংকট কিন্তু বিভিন্ন আসপেক্টে রিফ্লেক্ট করছে। তো আমাদেরকে বুঝতে হবে ব্যক্তি হিসাবে আমার কোথায় বেশি ক্ষয়টা হচ্ছে। তাহলে যদি আমি প্রায়োরিটি সেট করি কোনো একটা জায়গায় যেটা বেশি, সেখানে যদি আমি ইন্টারভেইন করি পজিটিভলি ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য, অন্যগুলো কিন্তু অটোমেটিকলি পজিটিভ ফলাফল দেওয়া শুরু করবে। আর আমি যদি সেটাকে নেগলেক্ট করি, আমার শরীরের সমস্যা হলে সেটাকে যদি একদম ডিনাই করে দেই, তাহলে কিন্তু মন, বিশ্বাস, আচরণ এগুলাকে মেরামত করাটা একটু ডিফিকাল্ট হবে। তা কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। তার নিজেকেই কিন্তু চাইলে একটু ভাবলে, সে যদি মনে করেন সে তাকে নাম্বারিং দেওয়া শুরু করে যে আচ্ছা আমার মনটা কেমন আছে এই ক্রাইসিস মোমেন্টে, 10-10-এর মধ্যে সে দিল যে 0, তাহলে ওইখানেই হয়তো ফোকাস করুন। শারীরিকভাবে মোটামুটি চলছি, তাহলে তো আমি 10-এর মধ্যে হয়তো ওখানে 8 দিলাম, বিশ্বাসটা চাঙ্গা আছে, 10-এ 10। এই যে তার এই বিষয়গুলো নিয়ে তার যেখানে একটা ফোকাস করার দরকার, করলেই কিন্তু পরিবর্তন শুরু হবে। বলা হয় খুব ইজি থিওরি, ক্রাইসিস, ইন্টারভেনশন, নো ক্রাইসিস, ক্রাইসিস, নো ইন্টারভেনশন, মোর ক্রাইসিস। তাহলে আপনার কোথাও না কোথাও সূক্ষ্মভাবে হলেও শুরু করতে হবে সেটাকে মোকাবেলা করার জন্য। অ্যাবসলিউটলি স্যার, এবং লাস্টের কথাটা তো সুন্দর বলেছেন যে ক্রাইসিস, নো ইন্টারভেনশন, মোর ক্রাইসিস। স্যার এখানে যদি ছোট আমি একটা উদাহরণ দিই, আমি আমার মাদার ইন লর জন্য ডায়ালাইসিসের জায়গায় আমি অনেকবার গিয়েছি, এবং কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে আমি পুরো প্রসেসটার মধ্যে দিয়ে আমি দেখেছি। তো সেখানে একটা মানুষের বেঁচে থাকার, তার এবং তার নিকটস্থ যে মানুষ বা তার ডিয়ার ওয়ান বা তার ছেলে মেয়ে যারা থাকে, কত চেষ্টা সে যেন সুস্থভাবে বেঁচে থাকে আমি দেখেছি। বাট অপোজিটে যদি বলি, যে মানুষটা ডিপ্রেশনে যাচ্ছে, সে হয়তো বা তাকে নিয়ে আপনি যেটা বললেন ফোকাস করা, ওই সমস্যাটাকে ফোকাস করতে, তার মেন্টাল যে প্রবলেম সেখানে ফোকাস করা, সেই ফোকাসটা যখন সে করছে না, নো ইন্টারভেনশন, মোর ক্রাইসিস। এবং সেখান থেকে দেখা যায় সুইসাইডের মতো এই ক্রাইসিসটা, সে যখন তার জীবন তো শেষ করে দিচ্ছে, বাট সে কিন্তু তার আশেপাশের মানুষের জীবনে 50% শেষ করে দিয়ে যাচ্ছে। আলটিমেটলি যে প্রাণশক্তির যে ক্ষয় হচ্ছে সেটার কথা বলা। তো আলটিমেটলি আপনার যখন শরীর খারাপ থাকবে, আপনার কিডনিতে যখন সমস্যা হবে, আপনার ডায়ালিসিস যেতে হবে, এটার কোনো বিকল্প যেরকম নাই, ঠিক সেরকম আপনার যখন ডিপ্রেশন হচ্ছে, বলা হয়ে থাকে যে 2 সপ্তাহের বেশি যদি আপনি ডিপ্রেশনে থাকেন, অবশ্যই আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। সেটা যখন আপনি দেখছেন না, কোনো ইন্টারভেনশন করছেন না, কোনো ফোকাস করছেন না, সেটা আরও খারাপ দিকে যাবে, এইটাই স্বাভাবিক। তো এই সংকটকালীন সময়ে, এই ক্রাইসিসের সময় স্যার, আমরা এই মানসিকভাবে, শারীরিকভাবে বা আচরণ এবং বিশ্বাসে কাজে যে প্রভাবগুলো ফেলছে ক্রাইসিস মোমেন্টে, স্যার সেটা নিয়ে যদি একটু আমাদেরকে আরেকটু বলতেন। আমি অলরেডি যুক্ত করেছি। যেমন আপনি যদি ক্রাইসিসের সময় শারীরিকভাবে আক্রান্ত হন, তাহলে আপনার অ্যাপিটাইট নষ্ট হয়ে যাবে, হজমের সময়, এটা মানুষ বোঝে না, বলে আমার হজমের সমস্যা, গ্যাস্ট্রোএন্টারোলজির কাছে যায়। কিন্তু তার কোনো না কোনোভাবে এই ক্রাইসিসের ফলে ব্রেন কেমিক্যালের একটা চেঞ্জ হচ্ছে, অতিরিক্ত হয়তো বা হরমোনাল চেঞ্জ, যেটা তার জন্য সহায়ক না। ঘুম নষ্ট হয়ে গেল, হ্যাঁ, খাবার দাবারের সমস্যা, অনেক কাছে ওভারওয়েট হয়ে যাচ্ছে। একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যে স্বাস্থ্য বেড়ে যাচ্ছে কেন সে বুঝতে পারছে না, কারণ ভিতরে ইন্টারনাল শারীরিক কিছু পরিবর্তনের ফলে কিন্তু তার ফ্যাট বেড়ে যাচ্ছে, বার্ন হচ্ছে না।
হজমের সমস্যা হচ্ছে, গ্যাস্ট্রিক প্রবলেম হয়ে যাচ্ছে, ডাক্তার ধরতে পারছে না, বলছেন আমরা ঠিক আছেন, কিন্তু আসলে তার কোথাও কোথাও শারীরিক ইস্যু রয়েছে। আর এই যে মন খারাপের বিষয়ে বলছেন, সম্পর্কগুলো একদম বিষাক্ত মনে হচ্ছে, মনে হয় যে কারোর সাথে সম্পর্ক রাখবো না অথবা ভেঙে চুরে ফেলি, সব কিছু করি, মন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তার মানে এই সিমটমগুলো কিন্তু দেখা যাবে, মানুষ কিন্তু আইডেন্টিফাই করে, আমরা অনেক সময় নিতে চাই না। আর আচরণের ক্ষেত্রে ওই যে বলছি, সবাইকে সন্দেহ করতে পারি, ও মনে হয় আমাকে নিয়ে কিছু ভাবছে, ও বোধহয় আমার জীবনে একটা ক্ষতি করে ফেলবে। হ্যাঁ, দূরত্বগুলো তৈরি হচ্ছে, আচরণগত দিক দিয়ে আমি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি। আর বিশ্বাসের কথা তো বলেছি যে আমি হয়নি যে খুবই ছোট ভাবতে শুরু করব, অথবা অনেকে বলছে যে আমরা ধর্মীয় রীতিনীতি যে পালন করি সেখানেও মনে হয় আমার একটা ক্ষয় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই ওই স্রষ্টা আমার প্রতি বিরূপ হয়েছে, এই জন্য আমার প্রতি এরকম করছে, নিশ্চয়ই কোনো পাপ করেছে, এখান থেকে আসতে হবে, আমাকে দিয়ে হবে না, আমি পারবো না সবকিছু শেষ। আরেকটা হচ্ছে প্রোডাক্টিভিটি একটু খেয়াল করা। এমন অনেক আছে দেখবেন দৈনন্দিন জীবনে পরিবর্তন চলে আসে, যে রুটিনটা ছিল ঠিক মতো খাচ্ছে না, ঠিক মতো গোসল করছে না, 3 দিন চলে যাচ্ছে বসেই আছে এক জায়গায়, কোনো ধরনের রিয়াকশন নাই। অফিসে গেলে সবাই বলছে আপনি কেমন যেন মন মরা হয়ে আছেন, কাজে দেখি মন দেখি না। এই ধরনের ভাইব কিন্তু আমরা এটাকে সোশ্যাল ডায়াগনোসিস বলি, অনেকেই কিন্তু সেগুলো বলে। তো আমরা যারা ক্রাইসিসে যাচ্ছি, কখনো কখনো বলা একটু শুনি, আমি অন্য সময় না শুনতে পারি, কিন্তু এখন যেহেতু আমার জীবনে ক্রাইসিস, মানুষগুলো কেন বলছে, আমরা গুড ইন্টেনশনটা খোঁজ করি, আমরা আবার রাগ করি, ও আচ্ছা আমার ব্যাড টাইম যাচ্ছে, এখন সবাই পেয়ে বসছে। আসলে না, এটা সোশ্যাল ডায়াগনোসিসের মূল্য আছে। আমার ব্লাডের সমস্যা হলে আমি তো প্যাথোলজিতে যাচ্ছি, টেস্ট করছি, ওইখানে ধরছে, কিন্তু আমার এই মনের বা এই যে ক্রাইসিসের সংকটটা কিভাবে ধরো, ব্লাড টেস্ট করলে তো আমার আচরণ ধরা পড়বে না। তার মানে সোশ্যাল ডায়াগনোসিস বলে মানুষ আশেপাশের কিছু বললে কখনো কখনো একটু কনসার্ন হওয়া, যে হোয়াট ইজ দ্য পজিটিভ ইন্টেনশন, কেন তারা বলছে। তাহলে এই যে লক্ষণগুলো দেখে এটাকে ফর্মুলেশনে আনতে হলে আমরা কখনো কখনো একটু শুনি অ্যাটলিস্ট। আমি যেমন আমাকে শুনতে অনেক সময় বিক্ষিপ্ত হয়ে যায় এই ক্রাইসিসের জন্য, অন্যদের বিষয়গুলো একটু মনে হয় যে বিরক্তিকর, কিন্তু একটু সময় নিয়ে নিজে একটু ভাবি, তাহলে হয়তো বা আমি লক্ষণগুলো যারা বলছে তখন কোথাও একটা ইন্টারভেনশন করতে পারি। মানসিক সমস্যার কারণে বিভিন্ন শারীরিক সমস্যা হয়, এই যে গ্যাস্ট্রিকের এই প্রবলেমটা হয়, আমার কোনো ধারণাই ছিল না মানসিক সমস্যা লাইক অ্যাংজাইটির কারণে যে গ্যাস্ট্রোলজির একটা কোনো ভূমিকা থাকতে পারে। তো সেইখান থেকে স্যার এই যে মানসিক সমস্যার কারণে যে শারীরিক সমস্যারও সৃষ্টি হচ্ছে, সেখানে আমরা শারীরিক সমস্যা ডক্টরের কাছে যাচ্ছি, বাট আলটিমেটলি কিছু ধরতে পারছি না। আর মানসিক সমস্যা তো টেস্ট করে তো ধরা সম্ভব না। স্যার এই জায়গাটা আমার মনে হয়, যেমন আমি এই অনুষ্ঠান করি, আমি বিভিন্ন সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের সাথে, আপনাদের সাথে অনেকের সাথে কথা বলেছি, আমারই ধরতে অনেক সময় লেগেছে। স্যার একটা নর্মাল মানুষ যে এত কিছু জানেও না বা এতজনের সাথে কথাও বলেনি, আপনি তার জন্য কি বলবেন, যে তার জন্য কিভাবে তারা আরো বেশি আলোকপাত করলে তারা বুঝতে পারবে তাদের এটা আসলে শারীরিক সমস্যা নাকি মানসিক সমস্যা? হয় কি, যখন একটা মানুষ সংকটকালীন সময় যায়, কখনো কখনো আমরা যারা তার সাথে অ্যাটলিস্ট কানেক্টেড আছি তারা অন্তত যুক্ত হতে পারি, প্রথম কথা। কারণ হয় কি, যখন আমি বলবো তোমার বোধহয় একটু মানসিক সমস্যা, এই কথাটাই কিন্তু একটা রিয়াকশন এনে দেয়। মানসিক মানে আপনি কি বলছেন বা তুমি কি বলছো, আমি কি পাগল হয়ে গেছি, এই যে রিয়াকশন আমরা বলি, অন্তত পজিটিভ যে মানুষটা যার কথা উনি শোনে তার মাধ্যমে এন্ট্রি করা যায় যে আচ্ছা তোমার যে এই যে ক্রাইসিসে যাচ্ছ, অনেক ডক্টর দেখিয়েছো, তো তুমি যদি মনে করো চলো আমরা মানে উই স্টেটমেন্ট দিয়ে যে আমরা চলো কোথাও একটু কথা বলি এমন কারোর সাথে যে হয়তো বা এই বিষয়টাতে এক্সপার্ট আছে, তোমার এই সংকটকালীন সময় উনি একটা সাপোর্ট হতে পারে। ইটস নট, আমরা বলি কি মানসিক সমস্যার লেভেল আছে তো, মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার বলি, মানে এটা এমন না যে সে একদম সিভিয়ার পর্যায়ে গেছে পরে আমরা হয়তো বা কানেক্ট করবো, তা না। এই যে প্রাথমিক পর্যায়ে হলে যে ওকে ডিসকাস করলে হয়তো তোমার ভালো লাগবে, ওনারা তো মনের কথা শোনে, এইভাবে পজিটিভ একটা ভাইব দিয়ে তাকে কানেক্ট করা প্রথম কথা। যে ওকে দেখো যে তুমি যে ঘুমাতে পারছো না, ডক্টরও বলছে যে তোমার মেজর কোনো নাই, তাহলে কি মনে হয়, তার কাছেও আমরা কিন্তু এই এমপ্যাথি একটা শব্দ আছে, সমানুভূতি জায়গার থেকে তার সাথে কানেক্ট, কারণ সে তো এমনি একটু ভার্নারেবল আছে, কিন্তু আমরা অনেক সময় ফোর্স করি, নেগেটিভ কথা বলে তাকে আরো বেশি কোণঠাসা করে ফেলি। ও সেটা না হয়ে তার ওপেন আপ হওয়ার জন্য আমরা কিন্তু এমন একজন মানুষ, আমরা অনেক সময় আমরা বলি কেউ আসলে যে আপনার বাসায় এমন কেউ আছে কিনা যে আপনার প্রতি অনেক বেশি পজিটিভ, কথার কথা কেন বলছি, আমরা ওকে বলি যে কো-থেরাপিস্টের রোল পালন করতে পারে। মানে আমাদেরও কিন্তু যারা ইন এ সেন্স ওই ক্রাইসিসের মধ্যে নাই, আমাদেরও এই বিষয়টা সম্পর্কে যদি বিজ্ঞান ভিত্তিক ধারণা থাকে, পজিটিভলি আমরা একটু তার সাথে কানেক্ট করতে পারি, ওই মানুষটাকে দিয়ে তাকে কানেক্ট করা। অনেকে বলে আসছে না, আসবে না, আমরা তখন বলি যে একটু খোঁজ করে দেখেন। তাহলে প্রত্যেকটা মানুষের এই কানেকশনের জায়গা থেকে একজন পজিটিভ মানুষ থাকে, তার মাধ্যমে সে যদি ইনফর্মড হয় তখন কিন্তু এই সুযোগটা সে বুঝতে পারবে যে না, লেটস সি, যাই চলেন দেখি কি হয় আর কি। এইভাবেই কিন্তু অনেকে এখন আসছে
তো এই একটা ওয়ে আউট আছে যখন পরিবারের কোনো একজন পজিটিভ পার্সন তাকে হেল্প করতে পারে। জি স্যার, আপনি আরেকটা জিনিস বললেন যে এই ক্রাইসিসের মোমেন্টের কিন্তু 3টা ধাপ আছে, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। সো দেখা যায় কিছু সিভিয়ার হলে তো মানুষের আর কোনো উপায় থাকে না, যেতে মানুষের হয়, বাট এই মাইল্ড মডারেট অবস্থায় যদি একটা মানুষ একজন প্রফেশনাল হেল্প নেয় বা আপনাদের মতো কারোর কাছে যায়, তো সেখানে দেখা যায় কি আরও তার দ্রুত হয়তো বা তার ম্যানেজ করার সম্ভাবনাটা তার মধ্যে বেড়ে যায়, যেটা সিভিয়ারের ক্ষেত্রে অবশ্যই একটু ডিফিকাল্ট হয়ে যাবে। স্যার এই যে মাইল্ড এবং মডারেট অবস্থায় যে মানুষ যেতে চায় না, এটার স্যার কারণ আপনি কি মনে করেন? প্রথম কথা হলো তো আমরা দেখেন আমি বলছি যে মেন্টাল হেলথের যদি হেলথ শব্দটা বাদ দিই, মেন্টাল শব্দটাই কিন্তু আমাদের অনেকে নেগেটিভলি ইউজ করে, যে বলে না যে তুমি একটা মেন্টাল। তার মানে এরকম অনেক প্রায়োগিক অনেক বিষয় রয়েছে আমাদের সামাজিক অ্যাসপেক্টে, যেগুলো আমাদের ট্যাবু বলি অথবা আমাদের ভ্রান্ত ধারণা বলি, সেটা কিন্তু একটা বড় কারণ, তাই না? আমরা ট্যাগ লাগাতে চাই না। আমাদের এক্সপিরিয়েন্স থেকে এমন অনেক হয় যারা খুবই সচেতন মানুষ আছেন, যারা আসলে প্রফেশনালিও হয়তো বা এই মেডিকেল মডেলের সাথে হয়তো বা যুক্ত বা সাইকোথেরাপি কাউন্সিলিং, তারাও কিন্তু অনেক সময় এসে বলে যে আচ্ছা আমার সন্তান অথবা ভাইয়ের এই ডায়াগনোসিসটা কোথাও লিখে দিয়েন না, যে ওর যে এটা হয়েছে, হলে কিন্তু আবার সবাই এইটা একটা সার্টিফিকেশন হয়ে যাবে, ওর হয়তো চাকরির ক্ষেত্রে এর ক্ষেত্রে হবে, এটা না বলে কি কোনোভাবে কিছু করা যায়? তার মানে দেখেন আমাদের এখনো রুটটা কোথায় রয়ে গেছে। মানে আমরা যারা অনেক বেশি সচেতন তারাও ভাবছি একটা শরীরের রোগ হলে আমি আমার ডায়াবেটিস হয়েছে আমি বলছি, কিন্তু আমার একটা মনের রোগ হয়েছে এটা বলতে পারবো না, এটা লিখতে পারবো না, না লিখলে প্ল্যানটা হবে কিভাবে? তাই না? এটা তো সায়েন্স, তো এটা সাইন্টিফিক, তো আপনি যদি সেটা না লিখেন। স্যার আমরা এটাও বলতে পারি না যে যখন স্যার সে লিখতে গেলে সে নিজে বা তার পাশের জন ভাবছে যে লিখেন না, তার মানে সে তো স্যার প্রথমে তো একসেপ্টই করতে পারলো না। এটাই বলছি, তার মানে এই বাধাগুলো কিন্তু আছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে পর্যাপ্ততা, মানে আপনার তো হয় না যে এখন আমি একটু অসুস্থ আছে আমরা কি করি, যদিও এটা সঠিক না, কিন্তু আমরা হয়তো একটা ফার্মেসিতে গিয়েও একটা মেডিকেশনের কথা বলি, আমরা রাইট ওর রং তো পরে, অ্যাক্সেস কিন্তু আছে। তো আমার কাছে মনে হয় যে এই অ্যাক্সেসের বিষয়টাও কিন্তু একটা বিষয়। হ্যাঁ, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় তো এই অ্যাক্সেসটা অনেক সময় পাচ্ছেন না। এখন তো অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, কেউ হয়তো ফোনেও হেল্প নিচ্ছে আর কি। তো আরেকটা ইস্যু হচ্ছে না যাওয়ার, আরেকটা বিষয় হচ্ছে কিছুটা অ্যাক্সেসের অভাব। যে আমরা বলি না, একসময় আমরা বলতাম যে অ্যাক্সেস টু জাস্টিস, আপনারা তো এটা হয়তো ভালো জানবেন, যে ওই জাস্টিসের জায়গাটা একটা ভীতিকর জায়গা তৈরি করে রেখেছিল, যে অ্যাডভোকেট, কোর্ট, এগুলা অনেক কঠিন মনে হতো, কিন্তু অনেক সংস্থা কিন্তু সেখানে কাজ করেছে অ্যাক্সেস টু জাস্টিসের জন্য আর কি, যখন তারা এই আইনের সক্ষমতাটা সবাই যাতে পায় আর কি। তো আমার মনে হয় যে অ্যাক্সেসের জায়গাটাও এখনো অনেক কাজ করার আছে, ফলে মাইল্ড মডারেট হলে স্ক্রিনিং হয়ে গেলে এটা কিন্তু সিভিয়ার পর্যায়ে যাবে না। তাহলে অ্যাক্সেসের এই জায়গাগুলোতে আমাদের মনে হয় আরও একটু চেষ্টা করতেন, জনগোষ্ঠী অনেক বেশি, ফলে মানুষ যখন সেই জায়গাটা ইয়ে করবে। আরেকটা হচ্ছে যে আমরা ওই যে বলছি যে সামাজিক কিছু বাধার ধরনের, অনেক সময় বলে না ওই বাসার সাথে আমার সম্পর্কে যাব না, বিয়ে শাদী দিব না, কেন ওইখানে পাগল আছে। এই শব্দটাই তো একটা অসম্মানজনক কথা, কারণ এই শব্দটা কিন্তু নাই। একজন পার্সন সিজোফ্রেনিক হতে পারে। তাহলে দেখেন আমাদের কোথায় নিয়ে যাই আমরা, যে কোণঠাসা করে একসাথে এক সাইডে ঠেলে দেয়, আমরা তার সাথে কথা বলছি। কিন্তু রোগের যদি কোনো বিষয় হয়, সিভিয়ারিটির বিষয়, অনেক শারীরিক রোগ কিন্তু কোনো সময় কিওর হবে না, আপনাকে মেনটেন করতে হবে, লাইক ডায়াবেটিক্স। কিন্তু অনেক মানসিক রোগের বিষয় রয়েছে, আমরা মাইল্ড মডারেট অথবা সিভিয়ার পর্যায়েও যদি যাই, ওটা কিন্তু মেনটেন করা যাবে। এরকম অনেক বিখ্যাত মানুষ রয়েছেন আমাদের, আমরা যদি দেখি তারাও কিন্তু অনেক সময় আছে মানসিক রোগের এই জিনিসটাকে বহন করে লাইফটাকে অনেক সুন্দর করে লিড করেছে। তার মানে আমাদের এই ধারণাগুলো আপাতত ভাঙতে হবে, এবং এটার জন্য অনেক লেভেল বা লেয়ার তৈরি করতে হবে। আমাদের একদম ছোট কাল থেকে এই ধারণাটা, শারীরিক ফিটনেসের কথা, মা বাবা যেমন অস্থির, বাচ্চা অসুস্থ হলে যেমন তার ভিতরে পালপিটেশন শুরু হয়ে যায়, মনের বিষয়টাকেও যদি আমরা সেইভাবে ফোকাস করে অ্যাক্সেসটা করতে পারি, ওই জায়গাটা তৈরি করতে পারি, মানুষের ভ্রান্ত ধারণাগুলো করতে পারি, তখন মানুষ কিন্তু আসবে। আর দিন শেষে আমি যদিও প্রফেশনাল, এটা বলতেই হয় অনেক সময় একটু হয়তো বা কস্ট বা আমাদের একটা অর্থের একটা বিষয় থাকে, বাট তারপরেও এখন কিন্তু ফ্রি অ্যাক্সেস অথবা চ্যারিটি অথবা ভলেন্টারি কিন্তু অনেক ধরনের সংস্থা এখন কাজ করছে মনের বিষয় নিয়ে। আমাদের খোঁজ করতে হবে, মানে আমার দিন শেষে আমারও কিন্তু একটা দায়িত্ব। আমরা বলছি না যে আমরা কি ঘরে নিয়ে যাব, না আমাকেও একটা রেসপন্সিবিলিটি, একটু খোঁজ করে দেখি যে ঠিক আছে অর্থনৈতিক বিষয় তো সবকিছুর সাথে যুক্ত থাকতে পারে। এই যে প্রতিষ্ঠানগুলো আপনার জন্য তৈরি হয়েছে, আপনি যদি সেখানে কানেক্টেড হন, তারাও কিন্তু আস্তে আস্তে আরো ইন্সপায়ার হবে এবং তাদের এইটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা জায়গা তৈরি হবে। অ্যাবসলিউটলি। স্যার আমরা এই যে ক্রাইসিস মোমেন্ট নিয়ে কথা বলছি, ক্রাইসিস মোমেন্ট যদি আমি একটা বাচ্চার দিক দিয়ে চিন্তা করি, একটা বাচ্চা হয়তো বা তো আর এত কিছু বুঝবে না কোথায় আন্দোলন হচ্ছে বা কি হচ্ছে বা দেশের কি অবস্থা আলটিমেটলি, কিন্তু তার একটা বাচ্চার জন্য
আপনি যেটা একটু আগে বললেন যে বয়স অনুসারে কিন্তু এক একটা বাচ্চা এক একটা নিড থাকে, তো সেটা যে বয়সেই হোক না কেন, যেটা আমরা এখন যে কোনো কারণেই হোক না কেন প্রচুর দেখি ডিভোর্সের কারণে বাচ্চার উপর একটা বড় ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, এবং সেইটাতে স্যার একটা বাচ্চা তো আর নিজে নিজে মোকাবিলা করতে পারবে না, তার আশেপাশে যারা থাকবে হয়তো বা নানি দাদি ফুপু বা বাবা মাই কিভাবে এখানে ক্রাইসিস মোমেন্টটাকে একটু ইজি করে দিতে পারে তার জন্য। আমরা অনেক সময় বলি না যে দেখেন একটা নিউবর্ন বেবি, সেও তাকে যদি ওভারফিড করতে চান সে কিন্তু খাবারটা নেয় না, সেও কিন্তু একটা নেগেটিভ ভাইব দেয়, কিন্তু আমরা অনেক সময় ভাবি যে ওকে ওটা খাওয়াতেই হবে, তাই না? ওভারফিডিং হলে তার কিন্তু কিছু ইস্যু হয়ে যায়। এখন আমরা বলি কি যে দেখেন সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের কিছু রিয়াকশন কিন্তু থাকেই, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ আছে। আরেকটা বলেছি আমরা, যেটা মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে সবসময় ভাবি, যে একটা হচ্ছে বায়োফ্যাক্টর, আমার ব্রেইন কেমিক্যালের কিছু সমস্যা নিয়ে আমরা অনেক সময় আছে পৃথিবীতে আসি, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে সোশ্যাল, মানে সামাজিকতা আছে। দেখেন এখন দেখেন আমরা যখন ছোট একটা বেবিকে পর্যবেক্ষণ করি, আমরা বলি পর্যবেক্ষণটা যাতে জাজমেন্টাল প্রথমেই না হয়, মানে আমরা বলছি না যে ওর সমস্যাই, আমরা দেখছি যে ও হয়তো বা 8-10টা, আমাদের অভিজ্ঞতা থেকে যা দেখি 8-10টা বাচ্চা হচ্ছে একটু ভিন্ন রকম আচরণ, অথবা তার মুভমেন্ট অথবা তার রেসপন্স একটু ভিন্নতা আছে। তাহলে আমরা প্রথমেই জাজমেন্টাল হিসেবে না দিয়ে আমরা এটাকে বলছি স্ক্রিনিং, তাই না? আমরা অনেক সময় বলি না যে আমরা বডিটাকে স্ক্রিনিং করাচ্ছি কোনো রোগ শোক আছে কিনা ধরার জন্য। তাহলে কেন নয় যে আমি মানসিক স্বাস্থ্যের বিষয়টাকেও ভেবে আমি যখন আমার পরিবারের কোনো একটা সন্তান যে বয়সের হোক না কেন তার ভিতরে এমন একটা বিষয় দেখছি যেটা আসলে ইউজুয়াল না, তাহলে আমরা কিন্তু আমাদের কোনো একজন মেন্টাল হেলথ প্রফেশনাল যারা আছেন, আমরা একটা স্ক্রিনিংয়ের জন্যই যেতে পারি। এটা এমন না যে ধরেই নিলাম যে ওর সমস্যা। কিছু কিছু বিষয় আছে যে যদি খুব সাময়িক সময়ের জন্য হয়, এটার পিছনে কোনো ধরনের বায়োফ্যাক্টর কাজ না থাকে এবং সে যদি মেন্টালি অন্য বিষয়গুলোতে অনেক স্ট্রং আছে, তখন দুই একটা কথাবার্তা মা বাবার জন্য প্রযোজ্য হয়, ওনারাও যদি সেখানে ইনভেস্ট করে, আর কিছু কিছু টেকনিক্স হয়তো বা আমরা বয়সে উপযোগী বাচ্চাদের জন্য করে দিতে পারি, তখন কিন্তু এটা একদম প্রাথমিক পর্যায়ে কিন্তু এটার একটা সলিউশন হয়ে গেল। তার মানে মানসিক স্বাস্থ্যের কে আমরা যেভাবে দেখছি সেখানে একটু পরিবর্তন আনা, মানে প্রথমে এটাকে প্রবলেম মানসিক এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা আতঙ্কিত না হয়ে যাই। কারণ এটা কিন্তু বলা হয়ে থাকে যে 100 জনের মধ্যে দেখবেন 90 জনেরই এই ধরনের বিষয় থাকলে এটাও অটোমেটিকলি তার যে শক্তি ক্ষমতা আছে সেটা হয়, কিছু কিছু হতে পারে। তারপরে আমরা বলছি আরেকটু যখন বাড়বে তার তো বডির একটা চেঞ্জ হবে, কিছু আসপেক্ট তৈরি হবে, যে সে কথা বলতে শিখবে, হ্যাঁ, সে একটা জিনিস ধরতে শিখবে, হাঁটতে শিখবে, চিনতে শিখবে, হ্যাঁ, কানেকশন তৈরি হবে, বন্ধু তৈরি করতে শিখবে। এই যে ছোট ছোট বিষয়গুলোর চেয়েও আমরা হয়তো বা অনেক এমন বিষয় গুরুত্ব দেই যেগুলাতে হয়তো বা তার সক্ষমতা অটোমেটিকলি অর্জন হতে পারে, কারণ ব্রেইন ডেভেলপ আদার্স এগুলো, কিন্তু তার এই যে ছোটোখাটো বিষয়গুলো আমরা কিন্তু সেগুলো অনেক সময় অবজার্ভ করি। আমাদের এক্সপিরিয়েন্স যখন প্যারেন্টসরা আসে যে আমরা ভাবছিলাম বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে, হ্যাঁ, আচ্ছা ওর চাচাও এরকম ছিল, পরে তো অনেক ভালো হয়েছে, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট, অ্যাবসলিউটলি সবাই আলাদা। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বয়সোপযোগী কোনো একটা বিষয়ে যদি আমরা দেখি, তাৎক্ষণিক ব্যবস্থাপনার জন্য আমরা প্রপার ইনফরমেশন নিয়ে যদি সেখানে কানেক্ট হতে পারি, প্রাথমিক পর্যায়ে সেটা হলে এটা কাভার করার বা রিকভার করার অনেক বেশি সম্ভাবনা থাকে। এবং আপনি আরেকটু বড় হলে অ্যাডোলেসেন্স পিরিয়ডের কথা আমরা সবাই এটা নিয়ে অনেক সময় আতঙ্কিত থাকে, মা বাবারা বলে যে আচ্ছা ওর তো এই সময় আসতেছে, ওর ভাইটা অনেক জ্বালাইছে, হ্যাঁ, প্রতিবেশীর ওই বাচ্চাকে দেখি, এখন তো ওরও সময় আসতেছে। আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা ভেরি ন্যাচারাল। আমি বয়সের সেন্সে আমার হবে, আমার শারীরিক পরিবর্তন হবে, হরমোনাল চেঞ্জ হবে, সোশ্যালাইজেশনের আদার্স ইস্যুগুলো হবে, অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ হবে, এটা নিয়ে অনেক আতঙ্কিত। বলে প্রোগ্রামে নেই না, যদি ইনভলভ হয়ে যায় তার তো সোশ্যালাইজেশন হবে না, মানুষ চিনবে কিভাবে? তাহলে এই বিষয়গুলোর যদি তার কোনো ধরনের ব্যত্যয় আমরা দেখি, আতঙ্কিত হব না। রাগ বেড়ে গেছে একটা বাচ্চার হঠাৎ করে, আমরা রাগটাকেই দেখছি, কিন্তু তার ভিতরের হরমোনাল চেঞ্জটা কি দেখেছি, সে যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। স্যার সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আপনি যেটা একটা বললেন না, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে দেখা যায় কি অপোজিট সেক্সের উপর একটা অ্যাট্রাকশন আসে। তার বাবা মা যেরকম, তার বাবা মারও কিন্তু গেছে, তার দাদাদেরও গেছে, প্রত্যেক নানানিরও গেছে, এটা একটা নর্মাল প্রক্রিয়া, ন্যাচারাল প্রক্রিয়া, কিন্তু নিজেদেরটা গেলেও বাচ্চাটা মানুষ নিতে পারে না। স্যার কেন? আমি যেটাতে অ্যালাউড হয়েছে এক সময় কথার কথা, অথবা কোনো কারণে অ্যালাউ হই নাই, আমি কিন্তু তখন যে রোলে ছিলাম আমার রোলটাই চেঞ্জ হয়ে গেছে। মনে হয় যে আমি মা বাবা মানে ও আমার একটা সম্পদ, আমরা বলি না খুবই, আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। আসলে কিন্তু সে একটা ক্রিয়েচার, সৃষ্টি। আমরা আমাদের ওই রোলটা চেঞ্জ হয়ে গেলে আমি এখন প্যারেন্ট মানেই তো হাই,
আর চাইল্ড মানে তো ডাউন। তাহলে আমাদের রোল শিফটিংটার সাথে সাথে কিছু সোশ্যাল মেসেজ আছে, বাচ্চাদেরকে এইভাবেই দেখতে হবে। আমি বাচ্চা ছিলাম সেটা আগের কথা, এখন আমি প্যারেন্ট। তাহলে এই যে আমাদের রোল শিফটিংটাকে আমরা ফ্রেন্ডলি অথবা কানেক্টেড হিসাবে দেখতে চাই না, আমরা দেখি যে প্রতিদ্বন্দ্বী। স্যার এটা কিন্তু না প্রতিদ্বন্দ্বী না স্যার, অনেকে প্যারেন্টসরা বলে যে আমি তো তোমার ফ্রেন্ড না, আমি তো বাচ্চার ফ্রেন্ড না, আমি হচ্ছে প্যারেন্টস। এই কথাটাকে কিভাবে আমরা বলছি যে উই নিড টু মেক দ্য ব্যালেন্স। আমরা বলি নার্চার এন্ড স্ট্রাকচার। আপনি নার্চার মানে কি ফ্রেন্ডলি থাকবো, কিন্তু যেখানে স্ট্রাকচার, কারণ আমার তো ভ্যালুজ আদার্স অনেক কিছু যুক্তি তর্ক এগুলো গড়ে উঠতে হবে, তার মানে ছেড়ে দিচ্ছি না। ফ্রেন্ড মানেই যে আমি তাকে সবকিছু অ্যালাউ করবো সেটা তো না। ফ্রেন্ড হচ্ছে একটা শব্দ যেখানে বিহেভিয়ার বা কিছু চাওয়া পাওয়ার কিছু ভিন্নতা আছে। জি, তার মা বাবা মানে আমি বায়োলজিক্যাল প্যারেন্ট, যেহেতু আমি সারা জীবনেই তার বায়োলজিক্যাল প্যারেন্ট, এটা কেউ কেড়ে নিতে পারবে না তো। তার মানে আমার আচরণগত দিক দিয়ে আমরা যে কথাগুলো বলি বন্ধু, এটা শব্দটার ভিতরে একটা মায়া আছে, তাই না? একটা পজিটিভ হয়তো আছে, আবার বন্ধু মানে নেগেটিভও আছে, নেগেটিভ বন্ধু। তার মানে আমরা কিন্তু বলছি না ছেড়ে দিব, ইটস ভেরি স্ট্রিক্টলি আমরা যেখানে রুলস রেগুলেশনস আছে আমরা বয়স উপযোগী সেগুলো সেট করব, কিন্তু আবার একটু নার্চারিংও হব। তার মানে আমার রোল কিন্তু শেষ হয়ে যায়নি। অনেক সময় বলে আমার গ্রেপসের বাইরে চলে যাচ্ছে, আমার মনে হয় আমাকে মা বাবা হিসেবে মানবে না, কারণ এটা তো একটা রেজাল্ট। ফলে আমরা ওই অবস্থানে যেতে না দিয়ে, যদি মেজর কোনো বিষয় না থাকে, আমরা কিন্তু এগুলো অবজার্ভ করে প্রাথমিক পর্যায়ে সেগুলোর স্ক্রিন নিতে পারি। অনেকে বলে যে ওই যে বলছি যে আমরা এটাকে ওইভাবে ভাবিই নাই যে আমার বাচ্চার একটা মেন্টাল হেলথের ইস্যু হতে পারে। তো আমরা বলছি প্রপার সময়ে যদি আমরা এই বিষয়গুলো খেয়াল করি, কারণ বাচ্চারা অনেক কিছু কিন্তু আমাদেরকে ইনফর্ম করে, তার একটা আচরণও কিন্তু, তাই না? আমরা কিন্তু ওর আচরণ দেখে নেগেটিভটাকে প্রথমে ভেবে নিই আমরা, কিন্তু ওর আচরণের পিছনে কি কাজ করছে, বিহাইন্ড দ্য সিন, আমাদেরকে সেটা একটু সময় নেই। এবং আমরা একটা বলি যেটা খুবই অনেকে ভাবে যে এটা কথার কথা, যদিও শব্দটা অনেক ইউজ হয়, কোয়ালিটি টাইম। ওখানে মূল মেসেজটা হচ্ছে পূর্ণ মনোযোগ দিয়ে শোনেন। আপনি 5টা মিনিট দেন, যে কোনো রিলেশনশিপ, বাচ্চা হলে তো কথাই নেই, কিন্তু ওকে পূর্ণ মনোযোগ দিয়ে একটু শোনেন যে ও কি বলে। যে বাচ্চা বলতে শিখেন, একটু অবজার্ভ করেন, মনোযোগটা দিয়ে। আমাদের মনোযোগ তো অনেক ডিভাইডেড, তাই না, কত রকমের। তো আমরা একটু পূর্ণ মনোযোগ দিয়ে শুনলে, আপনার যে প্রশ্ন, আমরা অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবো। আমরা একটু শুনি অ্যাবসলিউটলি, যে আমরা একটু শুনি, শোনাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি একটু আগে বলছেন যে এমপ্যাথির কথা বলছিলেন, এমপ্যাথি সিম্প্যাথি। এই এমপ্যাথি সিম্প্যাথি তখন কি রকম হিসাবে কাজ করে একটা মানুষের জন্য? আমরা অনেক সময় বলি না যে এমপ্যাথি শব্দটা আসলে কি, বোঝার কি আছে, আমরা তো সবাই বোধহয় এমপ্যাথেটিক, তাই না? একজন বলছে যে আমার পায়ে একটা পিন ঢুকেছে, প্রচন্ড কষ্ট পাচ্ছি, যেটা আমার শুয়ের ভিতর দিয়ে ঢুকেছে, শুয়ের মধ্যে এখনো পিনটা আছে, পা দিলেই লাগে। আমি শুনলে আমি বলছি ও আচ্ছা, অনেক কষ্ট হচ্ছে তোমার, ইয়ে হচ্ছে। কিন্তু ওই শুটা খুলেও আমি যদি আমার নিজের পায়ে পড়ি, তখন যদি সেই পিনটা আমার পায়ে বিঁধে আমি যেটা ফিল করব, সেটাই হচ্ছে আসলে এমপ্যাথি। কিন্তু এটা তো আসলে সম্ভব হয় না, তাই না? আমি কি আসলেই সেই পায়ে, বাট আমরা চাইলে সেইটাকে গ্রো করতে পারি। তার মানে আমরা একটা মানুষের যে কষ্ট দুঃখ আছে, এটা শুধু মানে আমরা হিয়ারিং বলি, শুধু হিয়ারিং না, আমরা বলি লিসেনিং, শ্রবণ করছি, ভিতরে নিচ্ছি, কানেক্টেড হচ্ছি। তার মানে একটা মানুষ যখন সংকটে থাকে, আমাদের কাছে যখন আসে, একটা সময় বলে এই যে আপনি কিন্তু এই জিনিসটা ধরতে পেরেছেন, ঠিক 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 এইটাই। আমি এতগুলো মানুষের কাছে গেলাম, এতজন মানুষ আছে, ওরা আমাকে বুঝতে পারে না, কারণ এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তাই বলে আমরা বলছি না সবাইকে প্রফেশনাল হতে হবে, আমরা বলছি অন্ততপক্ষে শুনি, আমি ভিতরে নেই যে আমার জীবনে যদি ঘটনাটা ঘটতো তাহলে কেমন হতো। তাহলে আমি কিন্তু তার বিষয়টা আমার অ্যাসপেক্ট দিয়ে, আমার ফ্রেম দিয়ে ধারণ করছি প্রথমে। যদি ধারণ করতে পারি, তাহলে ওকে যদি আমি শুধু একটু টাচ করি যে না আমি তোমার সাথে আছি, এটা কিন্তু ছড়িয়ে যাবে, তার মাঝে একটা শিহরণ জাগবে, এবং সে কিন্তু সেটা অনুভব করবে যে এই পার্সনটা আমার সাথে আছে। তাহলে কি হলো, আমরা বলি না যেমন আনন্দ ভাগাভাগি করলে কি হবে বলেন, বাড়বে না কমবে? বাড়বে, অ্যাবসলিউটলি। আর এই যে সংকটকালীন সময় আমার যে ক্রাইসিস, আমার যে সংকট, আমার যে খারাপ লাগা, এটা যদি আমি একটু শেয়ার করি, ভাগাভাগি করে, কি হবে? দুঃখটা কি হবে? কমবে, অ্যাবসলিউটলি। তার মানে হচ্ছে এমপ্যাথির মূল বিষয়টা হচ্ছে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। আমরা অনেক সময় বলি যে আমার লাইফে কোনো স্পেস নাই, এই যে সংকট আমি কাটাবো কিভাবে, আমাদের কাছে যখন আসে বলে আমার কোনো স্পেস নাই। স্পেস কি আসলে এই যে কোনো জায়গা? মনের স্পেস। তাহলে মনের স্পেসটা কিভাবে ক্রিয়েট হবে? যতই হোক না কেন, এমপ্যাথেটিক রিলেশনশিপের যে স্পেসটা তৈরি হয়, সেখানে বলে যে সে প্রশান্তি পায়, বলার মধ্য দিয়ে তার ভিতরেও কিন্তু কিছু পজিটিভ রেসপন্স তৈরি হয়। যখন সে আরেকজনের এই জায়গাটাতে সে এমপ্যাথেটিক কানেক্টেড হলো, তখন সে একটা ভিত্তি পায়, অ্যাটলিস্ট বলে না আমরা একটা বেসমেন্ট হয়, যে এটার উপর বেস করে না আমি চলি।
তার তার মানে হচ্ছে আমাদের জীবনে এই যে স্পেস কানেক্টেড এমপ্যাথেটিক একটা স্পেসের আসলে সবসময় খুব দরকার, যেটা আমাদের এই ক্রাইসিসের সময় অনেক বেশি আমাকে হেল্প করতে পারে। অনেকে বলে না এত টাকা পয়সা এত কিছু নিয়েও ক্রাইসিসটা ম্যানেজ করতে পারছে না, বাট অর্থবিত্ত সব, কারণ একটা মনের ক্রাইসিস হলে আমার কিন্তু ওই অর্থের বিষয়টা এখানে মেজার হবে না, আমার মনটাকে রিচ করার জন্য ওই এমপ্যাথেটিক পাওয়ারটাই কিন্তু এখানে অনেক বেশি ফ্লাওয়ারিশ হবে। তার মানে এটা একটা বপন বা বেসমেন্ট, যেটা ওর উপর বেস করে তার ক্রাইসিসটাকে হেল্প করতে সহযোগিতা করবে। আমরা অনেক সময় আছে, বুঝে হোক না বুঝে হোক, সচেতনভাবেই হোক না কেন বা অবচেতন মনেই হোক না কেন, আমরা সিম্প্যাথি দেখায়, আহ বেচারা, ইস তার লাইফে এটা ঘটে গেল। এই এমপ্যাথি আর সিম্প্যাথির এই হচ্ছে পার্থক্য। ফলে ইস বেচারা বললে আমি আসলে তাকে ওয়ান স্টেপ ডাউন করলাম, কিন্তু একটা মানুষ ক্রাইসিস হয়েছে বলেই যে আমার থেকে ডাউন হয়ে গেছে, নট নেসেসারি। কারণ তার ভিতরে এমন অনেক পাওয়ার আছে, আমার একটা এমপ্যাথেটিক কানেকশন ওই পাওয়ারটাকে হয়তোবা ঝিমিয়েছিল প্রজ্বলিত করবে। তার মানে বারুদ আছে, আমাকে সেটা কানেক্ট করতে হবে আর কি। তো আমার এমপ্যাথেটিক বিষয়টা হচ্ছে ওই মনের জানালায় বা ওই জায়গায় গিয়ে ওইটাকে জাস্ট একটু জ্বালিয়ে দেওয়া। এরপরে কিন্তু আমি সারাক্ষণ তার সাথে থাকতে হবে, নট নেসেসারি। এমপ্যাথেটিক হয়েই যে আমাকে সারাক্ষণ থাকতে হবে তা না। এই এমপ্যাথেটিক বিষয়টাকে দিয়ে আমি তার পাওয়ারটাকে জাস্ট বললাম তোমার ভিতরে এটা আছে, আমি শুধু আছি, তুমি এটা প্রজ্বলন হলো, তুমি এটা এগিয়ে নিয়ে যাও। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো, এমপ্যাথেটিক আর সিম্প্যাথি দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? একটা হচ্ছে যে আমরা যে কোনো সময় আরেকজনকে একটুখানি তার সক্ষমতার বাইরে গিয়ে একটু ডাউন করে ফেলি সিম্প্যাথি দিয়ে। আহ বেচারা বা এই ধরনের কথা যখন বলছি, তখন কোনো না কোনোভাবে ভাবছি যে সে আমার কাছে এসছে বা আমি যে কথা বলছি আমি তার জন্য, এবং আমাকে ছাড়া হয়তো বা তার এই জায়গাটা ওভারকাম করতে পারবো না। এই ধরনের কোনো না কোনো একটা ভার্বাল বা নন ভার্বাল অ্যাটিটিউড অথবা বিহেভিয়ার হয়ে যায়। সিম্প্যাথিতে, জি। আর এমপ্যাথিতে হচ্ছে আমরা বলি এই যে লাইক দিস, সমান্তরাল। মানে তুমি আমি এখানে, তুমি ক্রাইসিসে বলে যে তুমি এটা থেকে বের হতে পারবা না সেটা না, আমাদের এইটা হচ্ছে পার্থক্য। ওয়ান স্টেপ ডাউন হয়ে যায় কোথাও না কোথাও আমার কথায় বার্তায় আচরণ। ফলে আমরা ওই সময় কি হয়, অনেক বেশি আদেশ উপদেশ নিষেধ দেওয়া শুরু করি, ডু ডোন্টস অ্যাডভাইস। কিন্তু এমপ্যাথেটিক জায়গা থেকে প্রথম হচ্ছে কানেকশন, এরপরে হয়তো বা আমার জীবনের অভিজ্ঞতা থেকে তাকে কিছু জিনিস তুলে ধরবো, ওইখানে সরাসরি আদেশ উপদেশের বিষয়গুলো সেইভাবে যায় না। কিন্তু আপনি যে যখন একটা ক্রাইসিসে আসছেন, যতই সিম্প্যাথি দেখে আপনাকে আদেশ উপদেশ দেন, আপনার তো ভিতরে অনেক ভালনারেবিলিটি, ওইটাকে কে সুট করবে? আপনার অ্যাডভাইস দিয়ে কি হবে? কিন্তু স্যার ডুজ অ্যান্ড ডোন্ট এটা তো লাগে একটা। আমরা বলি নাই যে লাগবে না, আমরা বলছি যে যখন আমি ফার্স্ট কানেকশন, আমি যখন এই কানেকশনটা তৈরি হয়ে যাবে, ওইটা তো ইম্পর্টেন্ট। এরপরে তো আপনার অনেক কিছু সে শুনবে, নিবে, সে নিজেই আসবে। আমরা তো যখন সেশন করি, প্রথম সেশনের পরে যদি এমপ্যাথেটিক একটা জায়গা তৈরি হয়, সে তো পরবর্তী সেশনে আসে। আর যদি অনেক সময়, তো আমরা তো সবসময় 100% সাকসেস না, দেখা গেলো কোনো কারণে আমার একটা কোনো কথায় বা ওয়ার্ডে উনি এই এমপ্যাথিটা পায়নি, হয়তো বা আমি হয়তো সিম্প্যাথি দেখিয়ে ফেলেছি, সে তো ড্রপ হয়। তো আমাদের তো সুপারভিশনের মাধ্যমে আমরা নিজেদেরকে ডেভেলপ করি, এটা তো প্রফেশনাল বিষয়। বাট নর্মালিও হচ্ছে সেম জিনিসই ঘটে। তাহলে আপনি কিন্তু সেটা দেখতে পাবেন যে অনেকে বলে যে ওনার কাছে যাই, কেন যাবে এত মানুষ থাকতে, বলে উনি এমপ্যাথেটিক। এমপ্যাথি কি বলে, আমারটা বুঝে, তার মানে তার কথাটাকে আমি নেগেটিভলি না নিয়ে বুঝতে হবে সামহাউ সামথিং মিসিং। এই মিসিংটাই হচ্ছে এমপ্যাথি। কিন্তু আমরা ভাবছি অনেক কিছু করে ফেলবো, দরকার নাই, আমরা শুধু তার সাথে যাই। প্রথমে সবসময় কিন্তু বৃষ্টি হয় না মেঘ জমলেই, যখন সংঘর্ষ হয়, মানে কাছাকাছি আসছে, এসে যখন লাগলো তখন কিন্তু বৃষ্টিটা হলো, মানে রিলিফ, মেঘটা, কালো মেঘটা ফর্সা হলো, আলো আসলো। তো আমরা যদি তার মনের সাথে এই যে কানেকশন, উপর নিচ দিয়ে গেলে হবে না। এমপ্যাথি এই যে কানেকশনটা তৈরি করে, আর সিম্প্যাথি উপর নিচ দিয়ে যাচ্ছি সারা। স্যার এই এমপ্যাথিটা কি আপনার কি মনে হয় সবসময় কাছের মানুষের ক্ষেত্রেই মানুষ করতে পারে, বা দূরের মানুষের ক্ষেত্রে কি করা সম্ভব? আসলে এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, আপনি দূরের মানুষকে বোঝাবেন কিভাবে, তাই না, সেটা একটা বিষয়, কথার কথা। কিন্তু আপনি যদি এটা প্র্যাকটিস করতে থাকেন, বলা হয়ে থাকে কি যে এমপ্যাথি তো আসলে আপনি দেখবেন না, মানে এটা অনুভব করার একটা বিষয় আছে, তাই না। আপনি প্র্যাকটিস করলে যে কোনো মোমেন্টে, যে কোনো জায়গাতে এটার একটা রিফ্লেকশন হবে, যদি আপনি প্র্যাকটিস করেন। কারণ এটা ওভারনাইট আসবে না আপনার মাঝে। তখন অনেকেই দূরের মানুষও বলবে যে না, ওর সাথে একটু ফোনে কথা বলি। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, এবং আর্ন করে, সার্চ করে পাবেন না। আমি যদি সারাদিন খুঁজতে থাকি যে এমপ্যাথি সার্চ করে করে আমি আনবো, হবে, ক্রিয়েট করতে হবে, নিজের ভিতরে তৈরি করতে হবে, তাহলে এটা অটোমেটিক অন্যের সাথে কানেক্টেড হবে। এটা আপনি একটা পরিবার বলেন, একটা অফিস বলেন, একটা সমাজ বলেন, এই মানুষগুলোকে খুঁজে নেয়, মানুষ পেয়ে যায় কিন্তু যে উনি এমপ্যাথেটিক, এটা ক্রিয়েট করে ফেলেছেন উনি। তার মানে এটা হঠাৎ করে কিছু যে হয়ে যাবে তা না।
স্যার তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এই মানুষটি এমপ্যাথেটিক, তার আরো বেশি বড় রোল থাকা লাগবে যার দরকার তার থেকে, কারণ যার এমপ্যাথি দরকার তারও কি স্যার মাঝে মাঝে রিল্যাক্টেন্ট বা রিজিড না হয়ে তারও তো একটু ছাড় দেওয়া উচিত? এটা তো ভাইস ভার্সা। আমরা যদি বেসিকে যাই, রিলেশনশিপ সিম্প্যাথি এমপ্যাথি যাই বলি, রিলেশনশিপ অলওয়েজ টু ওয়ে, নেভার সিঙ্গল ওয়ে। সো ইউ নিড টু বি কানেক্ট, অ্যাটলিস্ট আমারও ওয়ান স্টেপ ফরওয়ার্ড কখনো কখনো হতে পারে, লাগে। আমরা সেই রিজিডিটি থেকে বের হতে চাই, বের হতে পারলে কিন্তু এটা পাবো আমরা। তার মানে এটা আমরা বলছি না যে এটা নিয়ে আমি বসে আছি আর আমি সবাইকে বলবো, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যার যখন যেটা প্রয়োজন, ক্রাইসিস তো আমার, আমি বলেছিলাম যে ক্রাইসিস তো আমার, তাহলে একটা ইন্টারভেনশন মানে আমি একটা মানুষের সাথে কথা বলবো, ও আমার কথা শুনবে, এই মুভমেন্টটা তো দরকার। একটা ছোট্ট একটা ভাইব দরকার যেটা ফ্লাওয়ারিশ হবে। আমি যত এমপ্যাথি নিয়ে বসে থাকি, আমার কাছে যদি কেউ না আসে কথাটা, আমি কাকে দেবো? আবার কেউ, আমি যদি মনে হয় যে না আমার তার পাশে দাঁড়ানো দরকার, এটা আমাকে ভিতর থেকেই তাগিদ দিবে। তার মানে এটা পারস্পরিক, আমরা বলি ইন্টারডিপেন্ডেন্সি ওয়ান কাইন্ড অফ। অ্যাবসলিউটলি স্যার। আর এই এমপ্যাথিটা, আমার ছোট একটা এমপ্যাথি আর একজনের জন্য যেটা আমার আছে, সেটা যে তার জন্য কত বড় একটা পাওয়া হতে পারে সেটা কিন্তু স্যার বোঝা যায় না। আমি আপনাদের ছোট একটা উদাহরণ দিই, আমার মনে হয় আমি আগেও দিয়েছি। একবার স্যার করোনার সময় আমি যখন বাইরে একেবারে বের হওয়া যাচ্ছিল না, তখন আমি বিভিন্ন মানুষকে অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে চেষ্টা করেছি কিছু হেল্প করার জন্য। তো এই জিনিসটা ফেক না কি আসলে যাকে দিচ্ছি, আমি কিছু সোর্স বের করেছিলাম। তখন স্যার আমি বেশিরভাগ মানুষকে আমি ফোন করে একটু কথা বলে তারপর আমি সাহায্যটা করেছি। তো এরকম একটা মানুষকে যখন আমি ফোন দিই, তখন দেখলাম একটা মহিলা ধরলো। আমি যখন বললাম যে আমি ছোট একটা হেল্প করতে চাই, আমি বিভিন্নভাবে শুনতে পেয়েছি, তখন মহিলাটা অনেকক্ষণ চুপ করে থেকে মহিলাটা কান্না স্টার্ট করলো অনেকক্ষণ। তখন মহিলাটা আমাকে বললো, আমার মনে আছে সন্ধ্যার দিকে আমি ফোন দিয়েছিলাম, মহিলাটা বললো কি যে আপা আমি কিছুক্ষণের মধ্যে সুইসাইড করতে যাচ্ছিলাম আমার 1.5 বছরের বাচ্চা নিয়ে, বিকজ আমার বাচ্চার খাওয়ার কিছু নাই, অনেক দিন কয়েকদিন হয়ে গিয়েছে, আমি কিভাবে কি করব। তো আমি চিন্তা করলাম যে, মহিলাটা পরেও আমাকে ফোন দিয়েছিল আরেকবার, যে আমাদের ছোট একটু এমপ্যাথি কখন কোন মানুষের জন্য বা তার পুরা ফ্যামিলির জন্য কত বড় হয়ে কাজ করে হয়তো বা সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। এবং সেই কারণে আমি বলবো দর্শক, আপনারা যারা শুনছেন, এমপ্যাথি এমন একটা ব্যাপার যেটা স্যার বলছিল, এটা আপনার ক্রিয়েট করতে হবে, আপনার মনের মধ্যে আনতে হবে যে আপনি সোসাইটিতে থাকেন, আপনি একজন সামাজিক জীব এবং কিছু দায়বদ্ধতা আপনার নিজেরও আছে, কিছু রেসপন্সিবিলিটি আপনার নিজেরও আছে অন্য মানুষের প্রতি, সোসাইটির প্রতি। এটা ভুলে গেলে চলবে না। প্রথম কথা হলো যে যখন আমরা ক্রাইসিসে পড়ি তখন আমাদের মেন্টাল স্ট্রেংথ বলে, মানসিক সক্ষমতা, সেই মানসিক সক্ষমতাটাই বাধাগ্রস্ত হয়। সেখানে একটা আছে চিন্তা বা বুদ্ধি, আমরা যেটাকে বলি কগনিশন, আরেকটা হচ্ছে আবেগ বা ইমোশনস, আরেকটা হচ্ছে বিহেভিয়ার বা আচরণ। তাহলে দেখেন ক্রাইসিস মানে আমার 3টা জায়গাতে ইফেক্ট ফেলছে। প্রথম কথা হলো যে আমরা যদি এইভাবে ভাবি, ক্রাইসিস মোমেন্ট আমাদের জীবনে থাকবেই, ওই মোমেন্টে আসলে আমার প্রায়োরিটি কি? প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রায়োরিটি সেট করা। হ্যাঁ, আপনি ধরে নেন একটা মানুষের জীবন মৃত্যু সন্ধিক্ষণে পৌঁছে গেছে, সবাই ভাবছে তার অক্সিজেন না হলে সে বাঁচবে না, আবার তার একটা হসপিটাল সেট আপও দরকার। তাহলে আমরা কোনটাকে আর্জেন্ট ভাববো? নিশ্চয়ই অক্সিজেন, কারণ এটা হচ্ছে বাজে। তারপরে তো হাসপাতাল কোথায় নিব না নিব, তার মানে প্রায়োরিটি কিন্তু, তার মানে আর্জেন্সিটাকে ফোকাস করা। তো সংকটকালীন সময় দেখা যায় আমরা এমন অনেক বিষয় করি সেটা আসলে ওই মোমেন্টের জন্য হয়তো বা আর্জেন্ট না। তার মানে একটা বিষয় হচ্ছে যে আমার ভালনারেবিলিটি যাই থাক না কেন, আমরা 5টা মিনিট নিয়ে আমি ভাবি যে আমার জন্য এখন আর্জেন্সি কি। ওই যে বলছেন যদি মনে হয় তার শারীরিক একটু সাপোর্ট দরকার, তাহলে সে সেইটাকেই ফোকাস করবে। যদি মনে হয় মানসিক দরকার, তাহলে সেটাকেই আর্জেন্সি হিসেবে দেখবে, কথার কথা। তাহলে এই আর্জেন্সিটাকে আমরা বলি উইন্ডোর মতো, জানালার মতো, যে আমার আর্জেন্ট, ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, নাথিং। এই ক্রাইসিস মোমেন্টে যেহেতু আমার কগনিশন, চিন্তা এবং অনুভূতি বাধাগ্রস্ত হয়, তখন কিন্তু আমরা দেখা যায় যেমন অনেক বিষয় আছে ওই মুহূর্তে আমার জন্য আর্জেন্সি নাই, একদম নাথিং, আমি ওটা নিয়ে ভাবছি, ফলে আমি কিন্তু বের হতে পারছি না, আমি একটা লুপের মধ্যে আছি। সো যেভাবেই হোক না কেন, আই নিড টু বি টেক টাইম লিটল বিট, যে ওকে ঠিক আছে আমার লাইফে ক্রাইসিস, সো ইন্টারভেনশনের জন্য আমার ফার্স্ট প্রায়োরিটি কী হবে? আর্জেন্সি। আর লেসগুলোকে একটু ডিলে করে দেই, যে আমি এটা কালকে করব, কিন্তু আজকের হচ্ছে এটা আর্জেন্ট, আজকেরটা আজকে করি। দিস ইজ ওয়ান থিং, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আরেকটা হচ্ছে কেউ আছে যারা আসলে লাইফে নিজেকে খুবই স্ট্রং ভাবে এবং কোঅপারেশন নিতে চায় না, সে তার ইগো হার্ট হয় মনে হবে, অথবা একটা শেমনেস যে আমি কেন হেল্প চাই। কিন্তু মনে করতে হবে যে আমরা কেউ 100% ইন্ডিপেন্ডেন্ট না, উই আর ইন্টারডিপেন্ডেন্ট, পারস্পরিক। তাহলে ক্রাইসিস মোমেন্টে এই সাপোর্ট সিস্টেমগুলোকে খোঁজ করা,
এখানে আমার ইগো ধরে বসে থাকাটা আমি মনে করি খুব একটা হেলদি না। ফ্লেক্সিবিলিটি এটা কিন্তু খুবই জরুরি। তার মানে সাময়িক সময়ের জন্য আমি হেল্প নিতেই পারি। আমরা সারা জীবন হয়তো অনেক হেল্প করেছি, কিন্তু হেল্প নিতে গেলে আমরা সংকোচ বোধ করি। এখান থেকে বের হতে হবে, সেটা ইমোশনাল হোক, ইভেন দো ফিনান্সিয়াল কোনো ইস্যু হয়ে থাকুক, অথবা কানেকশনের বিষয় হয়ে থাকুক। সো উই নিড টু বি টেক হেল্প। আমাদের এই সাপোর্ট সিস্টেমটাকে একটু সার্চ করা, কারণ আমরা তো তখন আমাদের চিন্তা অনুভূতি কাজ করে না, ভার্নারেবিলিটি, সেইটা কিন্তু সাপোর্ট সিস্টেম কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে। অতএব আমার গ্যাপসের মধ্যে যে সাপোর্ট সিস্টেম আছে, আই নিড টু বি সিক হেল্প। এটা লজ্জার কিছু নাই, এটা কোনো ধরনের গিল্ট ফিলিং এর কিছু নাই, কারণ আমাদের জীবনে আমরা কেউ 100% ইন্ডিপেন্ডেন্ট না। তাহলে আমি প্রায়োরিটি সেট করলাম, তারপরে আমি যে সাপোর্ট সিস্টেমগুলোকে আমি ফোকাস করলাম, করার পরে সেখান থেকে আমি অপশন তৈরি করতে পারি, যাতে রিজিট না হয়ে যায় যে আমার এই সাপোর্ট সিস্টেম এবং আমার প্রায়োরিটির ফলে হোয়াট ইজ দ্য অপশনস। আমরা অনেক সময় ভাবতে পারি যে এটাই বোধহয় একমাত্র। নো, একমাত্র হলেই প্রবলেম। কারণ যদি আমি অ্যাচিভ না করি, সাফার করি, তাহলে ওই মোমেন্টও, ক্রাইসিস মোমেন্টে অবশ্যই আমার কিছু অপশন তৈরি করা, যে ঠিক আছে এটা সাপোর্টের মাধ্যমে হোক, যে এটা না হলে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, সেই বিষয়টা রয়েছে। আরেকটা আমরা বলি কি, যে ক্রাইসিস মোমেন্টেও যদি আমরা অনেক বেশি খোঁজাখুঁজি করা শুরু করি, কোনটা বেটার, কোনটা বেস্ট, কোথায় যাব, সার্চ নয়, বলা হয় কখনো কখনো সময়ের পরিপ্রেক্ষিতে ক্রিয়েট করে ফেলা। ক্রিয়েট মানে কি, আমি অ্যাকশন ওরিয়েন্টেড হব, কারণ ওই সময় আমাদের ফিলিং এবং থিঙ্কিং শুধু আমরা চিন্তা চেতনার মধ্যেই রাখি, এটা করতে হবে, এটা অনুভব করছি, নো আউটপুট। কারণ উই নিড টু বি মেক অ্যাক্ট, তার মানে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। ওইখানে হয়তো বা আমার 100% আমি অ্যাচিভ নাও হতে পারে, ওই রেসপন্সিবিলিটি নিয়ে আমাকে করে ফেলতে হবে। করলে কিন্তু আমি একটা ভাইব পাবো, ক্রিয়েট হবে কিছু। বলা হয় 3টা শব্দ, অ্যাক্ট, রিয়্যাক্ট, দেন কো ক্রিয়েট। কারণ আমার অ্যাক্ট যেহেতু নাই, কোনো রিয়াকশনও নাই, আমার ক্রাইসিস কিন্তু বাড়তে থাকে। অ্যাক্ট করলাম, রিয়্যাক্ট হলো, কো ক্রিয়েট, পজিটিভ নেগেটিভ হতে পারে, আমি তখন সেটা ফেস করতে শিখবো। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো করার পরে যদি আমি আবার একটু, বলা হয় দিন শেষে 5-10 মিনিট নিজেকে একটু ইভ্যালুয়েট করা, বলা আমি যে সারাদিন এটা করলাম, তাহলে হোয়াট নেক্সট। কিন্তু ক্রাইসিস মোমেন্টে অনেক বেশি প্রশ্ন যেটা মাথায় আসে, হোয়াই ইটস হ্যাপেন, কেন আমার জীবনে, কেন এটা ঘটলো, হোয়াট নেক্সট। তাহলে হোয়াট নেক্সটের জন্য আমার একটু নিজেকে দিন শেষে বসা, নিজের সাথে নিজে কথা বলা, হোয়াট নেক্সট। তাহলে হ্যাঁ, এইভাবে যদি আমরা এই বিষয়গুলো করি, সেটা একটা। আরেকটা হচ্ছে রেগুলার কিছু অ্যাক্টিভিটিতে আস্তে আস্তে কানেক্টেড হওয়া। যেমন ধরেন আমরা বলি যে ওকে একটু বন্ধুদের সাথে কথা বলি, পরিবারের সাথে একটু আড্ডা দিই, মজা করা শুরু করি, তাহলে একটা হরমোনাল পজিটিভ চেঞ্জ হবে। আমি ঠিক আছে একটু খাবারের প্রায়োরিটি করে হেলদি খাবার খাই, তাহলে সেটাও আমার ব্রেইনে একটা পজিটিভ ইয়ে করবে। ওকে একটা হাসির মুভি দেখি, হ্যাঁ ঠিক আছে, যে ঠিক 5 মিনিট, মন খারাপ তো আচ্ছা জোর করে দেখে নিলাম, দেয়ার ইজ এ ভাইব্রেশন। কথা আমি হয়তো বা দেখা গেল যে একটু এক্সারসাইজ, যে অনেকদিন হলো না, আজকে থেকে শুরু করি, 5 মিনিট হাঁটি, দরকার হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, অথবা জিম যাওয়ার হলে আজকে আমি গিয়ে আধা ঘন্টা করব। এই কানেক্টিভিটিগুলো হবে, ওই যে আমি প্ল্যান করলাম, প্রায়োরিটি করলাম, আমি নিজেকে ইভ্যালুয়েট করলাম, অপশনগুলো নিলাম, সেগুলোকে সাস্টেইন করবে। অনেক সময় আছে ক্রাইসিস মোমেন্টের পর আবার একটা ধাক্কা আসে, মনে হয় যে আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। সাস্টেনেবিলিটির জন্য এই রেসপন্সিবিলিটি নিয়ে এই ছোট ছোট কাজগুলো আমার ডে স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা। অ্যাবসলিউটলি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত সুন্দর করে অ্যাকচুয়ালি বোঝানোর জন্য। এবং আমার লাস্টে অ্যাকচুয়ালি এটাই জানতে, আমি নিজেও অ্যাজ আ পার্সন আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ক্রাইসিস মোমেন্ট অ্যাকচুয়ালি কীভাবে ডিল করা পসিবল হবে। এবং আপনি খুব সুন্দর করে বলেছেন। দর্শক, এখানে আমি যদি একটু ছোট্ট করে সামারিটা নিই, আমার এখানে বলতেই হবে যে আপনি ক্রাইসিস মোমেন্টে নিজে কীভাবে অ্যাকচুয়ালি ডিল করতে পারবেন। সেখানে টপ জিনিস থাকবে হচ্ছে প্রায়োরিটি, আর্জেন্সি, এবং একটা বড় কাজ যেটাকে আপনি বুঝতে পারছেন না, যেটা ক্রাইসিস মোমেন্টে সবচেয়ে বেশি হয়, আমি কোন দিক দিয়ে স্টার্ট করব, কাজটাকে ছোট ছোট করে ভাগ করেন, ভাগ করার পরে ছোট্ট একটা স্টেপ দিয়ে শুরু করেন। এবং সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবসময় রাখা উচিত। বিকজ আপনি যেটা ভাবছেন সেটাই যে হবে আপনার লাইফে, নট নেসেসারি। সো অপশনস রাখা জরুরি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এবং ক্রাইসিস মোমেন্ট আপনার লাইফে যদি আসেও, যেটা আপনাকে আরও স্ট্রং করে তুলবে, সেটাকে যেন আপনি ভালো করে ডিল করতে পারেন, ম্যানেজ করতে পারেন, এই প্রত্যাশা থাকবে।